স্বাগত প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আশফাকুর রহমান আদনান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত। দ্রুত নির্বাচন ও চলমান সংস্কার কার্যক্রমে আবারও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ প্রসঙ্গে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালু হবে। এই বিষয়ে রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক অনুমোদন দেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে আছে। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটা একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো। প্রস্তাব করেছে, প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমেন্ট দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখন এগ্রিমেন্ট প্রসেস করি। 3 বছরের ব্যাপারে দুই পক্ষ এগ্রি করেছে, 2 বছরের মাথায় দিয়ে রিভিউ করা যাবে। ব্রিফিংয়ে তিনি আরও জানান, মালয়েশিয়ার সন্ত্রাসবাদী সংগঠনের সাথে জড়িত সন্দেহে আটককৃতদের নিয়ে কাজ করছে সরকার। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি আমরা জানতে পারবো যে তাদের ডিটেলসটা স্বাভাবিকভাবে আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে, সেটা আমাদের নিশ্চিন্ত আমাদের পক্ষে নিশ্চিত দেখবে। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন ও সংস্কারের সমর্থন জানিয়েছে মার্কিনিরা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। পরে গঙ্গা চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বিষয়ে দ্বিপাক্ষিক সমাধান চায় ঢাকা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার শুল্কে ছাড় দিয়ে ভিয়েতনামকে বড় সুবিধা দিল যুক্তরাষ্ট্র। 46% পরিবর্তে 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত থেকে সরে আসায় আশার আলো দেখছে এশিয়ার আরও কয়েকটি দেশ। এমন অবস্থায় শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ। শেষ মুহূর্তের আলোচনায় ভিয়েতনাম থেকে শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। গেল এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক নীতির আওতায় এসব পণ্যের 46% শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন, এখন থেকে ভিয়েতনামের আমদানি হওয়া পণ্য যুক্তরাষ্ট্রে 20% শুল্ক আরোপ করবে। নতুন চুক্তি অনুযায়ী ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করবে না, অর্থাৎ মার্কিন পণ্য ভিয়েতনামের বাজারে শূন্য শুল্কে প্রবেশ করবে। ট্রাম্প প্রশাসনের পারস্পরিক শুল্ক হার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পুরো বিশ্ব এখন অপেক্ষায়। আগামী 8 জুলাই 90 দিনের বিরতির সময়সীমা শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং কম শুল্ক সুবিধা পেতে প্রতিটি দেশই এখন নতুন শুল্ক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। এমন অবস্থায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাথে একটি শুল্ক চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনায় অংশ নিচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ এবং ইউএসটিআর এর মধ্যে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসন 90 দিনের শুল্ক বিরতির মেয়াদ আরও 3 মাস বাড়াতে পারে বলে ধারণা করছে একাধিক মাধ্যম। মাসুদ রানা, নিউজ 24। ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকির সুবিধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআরের 16 কর্মকর্তা। এছাড়া ভুয়া পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্তবয়স্ক নারী পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে না ভেঙে প্রতিষ্ঠানটির সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত 13 মে থেকে শুরু হওয়া আন্দোলন সরকারের অনমনীয় আচরণে শেষ হয় গত 29 জুন। তবে এর মধ্যেই দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হলে তা দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়।
বৃহস্পতিবার নতুন করে এনবিআর এর আরও 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় সংস্থাটি। তবে দুদক বলছে এনবিআর এর মোট 16 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছে। এনবিআর এর বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। এদিন ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্তবয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুক নারীদের প্রত্যাগত হিসাবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। এনফোর্সমেন্ট অভিযানের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্নীতির মামলা চলমান থাকায় দুদকের আবেদনে বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 2টি ব্যাংক হিসাবে 5 কোটি টাকা অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন সংশোধন এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের 9ম দিনের বৈঠকে একমত হন তারা। বৈঠকে বিএনপি জাতীয় ঐকমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ চায়। সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 9ম দিনের বৈঠক। এদিন আলোচনায় স্থান পায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অপব্যবহার হয়েছে, এর মাধ্যমে খুনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও মুক্তি পেয়েছে। তাই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে আইনি কাঠামোতে এনে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করতে একমত হন সবাই। যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে আসলে ক্ষমা প্রদর্শনের নামে যে ধরনের বড় রকমের আবার অন্যায় করা হতো সেইটা একটা বন্ধ করার রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করতে সংবিধানের 100তম অনুচ্ছেদ সংশোধন করতে সম্মত হয় রাজনৈতিক দলগুলো। আমাদের যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে একমত। 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না, আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনও 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আজকে যে ঐকমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। আগামী রোববার পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি থাকবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ জানিয়েছে বিএনপি।
এই নীতিমালা চূড়ান্ত করার আগে অংশীদারদের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানান দলটির নেতারা। বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলনে নতুন নীতিমালার ফলে খাত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করেন দলটির মহাসচিব। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই বিতর্ক আর প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট আইএসপিএবি, এনটিটিএন, আইসিএক্স এবং আইজিডব্লিউ উদ্যোক্তারা মনে করেন খসড়া প্রস্তাবনায় দেশীয় ব্যবসাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। দেশীয় উদ্যোক্তাদের সংখ্যা খসড়া নীতিমালা পাশ হলে হুমকিতে পড়বে দেশের ডিজিটাল নিরাপত্তা, বিশৃঙ্খল ও গতিহীন হবে আন্তর্জাতিক টেলিযোগাযোগও। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব জানান, তড়িঘড়ি করে এমন নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নীতি বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে এসএমই খাতে, পাশাপাশি টেলিকম খাতে তৈরি হতে পারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর মতামত চায়নি সরকার। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত, আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিন্তু এটা প্রতিটি গ্রামের একজন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জামায়াত। কোনো অজুহাতে প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। এ সময় 19 জুলাই ইতিহাসের সর্বোচ্চ জনসমাগমের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় নেতারা। সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে কোন অজুহাত, কোন জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, স্থানীয় নির্বাচনটা করে এটা তারা প্রমাণ দিক। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে সংবিধান মানুষের মানবাধিকার এবং গুম হওয়া রক্ষা করতে পারে না সেই সংবিধান অবশ্যই বাতিল হতে হবে। দেশ গড়ার বার্তা নিয়ে উত্তরাঞ্চলে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। এনসিপি নেতাকর্মীদের সরব পদচারণে মুখর উত্তরের বিস্তৃত জনপদ। মানবিক দেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র থেকে প্রান্তে ছড়িয়ে পড়েছেন নতুন আলোচিত এ দলের কর্মী সমর্থকরা। এনসিপির এই কর্মসূচি ঘিরে এক ধরনের আগ্রহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। দলটির দাবি, পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। চলতে চলতে কখনো পথসভা করছেন, কখনো করছেন জুলাই বিপ্লবে শহীদদের কবর জিয়ারত। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলা হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, সংস্কার ও জুলাই সনদ ছাড়া ভোটে যাবে না এনসিপি। মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রে, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি, বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে, যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। পরে জুলাই পদযাত্রা পৌঁছে যায় এনসিপি নেতা সার্জিস আলমের জেলা পঞ্চগড়ে। সেখানে সমাবেশ করে দলটি।
যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। কোনোভাবে এই কৃষি যদি চলতে থাকে আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশিরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। পঞ্চগড় থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানায় সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও এ সময় জানানো হয়। এছাড়া 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বুধবার এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম। এরপর দিনভর থানা ঘেরাও, অবরোধ সহ নানা কর্মসূচিতে বন্দর নগরীতে তৈরি হয় অচলাবস্থা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বাহিনীটি জানায়, মব ও জনভোগান্তির বিরুদ্ধে সবসময়ই কঠোর তারা। গত 2 দিনের যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে, সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে পৌঁছে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তো ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই কর্নেল শফিকুল ইসলাম জানান, 5 আগস্ট লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এসব অস্ত্র উদ্ধারে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম কমিশনের রিপোর্টে সেনাবাহিনীর অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায়, গুমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 5 আগস্টের পর 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চলমান রয়েছে জানিয়ে বাহিনীটি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেফতার করেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।